ভারতীয় সেনা নাকি বাংলাদেশে ঢুকবে, আর এর পিছনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রয়েছেন। এদিকে আবারও সেনাপ্রধানের নতুন পদক্ষেপ, ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ ঢুকছে। কঠিন তুপের মুখে বাংলাদেশ, সাধারণ মানুষ এখন ভয়ঙ্কর আতঙ্কে আছে, সবাই রাজপথে নেমে গিয়েছে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপর কঠিন প্রভাব পড়ে। তাহলে কি ক্ষমতায় আবারও শেখ হাসিনা আসবে? দেশের এই পরিস্থিতি দেখে এখন সারা বিশ্ব অবাক হয়েছে। ভারতের সঙ্গে কয়েক মাস আগে পর্যন্ত ভালো সম্পর্ক ছিল বাংলাদেশের, তবে হাসিনা সেই দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ক্রমে ভারত ও বাংলাদেশের সম্পর্কে চির ধরেছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতি তো স্বাভাবিক হয়নি, বরং আরো পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে। কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হয়েছেটা কি? খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে? সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। তাহলে সেনা প্রশাসনের কর্তাদের চিহ্নিত করা উচিত ইউনূসের, যে কারা কারা তার প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রেখে তার সরকারকে উৎখাত করতে চাইছে। এটা হচ্ছে না, আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, তাই কখনো বলছে নিষিদ্ধ করতে হবে, কখনো বলছে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না। এখন প্রেক্ষাপটটা আলাদা। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্বটা দৃশ্য তো আপনি দেখছেন না, কিন্তু আওয়ামী লীগ কি চুপ করে আছে? নো। এ পর্যন্ত বেশ কয়েকটা নিউজ আমি নিজেই করেছি যে সরকারি সকল অফিস আদালত যত কিছু রয়েছে, সে পুলিশ হোক, বিচারক হোক, আমরা হোক, দয়া করে জনগণ থেকে হাত পেতে ওই ঘুষের টাকা নিবেন না। নেতা না ভাই, নেতার ভাই হুমকি দিয়া বলতেছে আমার হুকুম ছাড়া কোন আওয়ামী লীগের এবং বিএনপির কোন নেতাকে যদি গ্রেফতার করা হয় থানা ঘেরাও করবো, থানা ঘেরাও করবো। চিন্তা করতে পারেন কত বড় কথা, কত বড় কথা কইছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কিন্তু বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, এটার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এটাই বেশি ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের এরকম একটি পরিস্থিতিতে সবাই চিন্তা করতেছে যে ওয়াকারুজ্জামান যেমন তাকে তাড়িয়েও দিয়েছেন তেমন নিয়ে আসতে কিন্তু একবারও দ্বিধা করবে না, কেননা সকল পাওয়ার কিন্তু সেনাবাহিনীদের ওপর। আর এটা কিন্তু বাংলাদেশের জনগণও কিছু করতে পারবে না তারা যদি সোচ্চার হয় মাঠের মধ্যে। দর্শক, খুবই চাঞ্চল্যকর একটি ভিডিওতে চলেছে, আপনাদের না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। সকল রাজনীতিবিদরা কি বলছে এই ব্যাপারটি নিয়ে, চলুন। মানে মাস্টারমাইন্ড খেলা খেলতেছেন এবার সেনাপ্রধান নিজেই, চলুন আমরা তাদের কথাগুলো শুনি, তাহলে বুঝতে পারবো। চলুন। পাকিস্তানের সঙ্গে পুরোপুরি মিশে যাবে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অন্যতম বৃহৎ ধর্মভিত্তিক একটি দল জমিয়াত উলামায়ে ইসলামের একজন শীর্ষ নেতা, তিনি হচ্ছেন মঞ্জুর আহমেদ মেঙ্গাল। বড় অদ্ভুত বিষয়, তার এই বিষয়টি নিয়ে বাংলাদেশে কোনো আলাপ আলোচনা নেই, কোনো ধরনের বিরোধিতা নেই। মঞ্জুর আহমেদ মেঙ্গাল তিনি যে বক্তব্যটি দিয়েছেন তা হুবহু এরকম, বাংলাদেশ আপনাদের অপেক্ষায় আছেন। কাদের অপেক্ষায়? তিনি পাকিস্তানে বসে একটি সমাবেশে বক্তব্য দিচ্ছেন, পাকিস্তানিদের উদ্দেশ্যে বলছেন বাংলাদেশ আপনাদের অপেক্ষায় আছে। ওটা পূর্ব পাকিস্তান ছিল, পরে বাংলাদেশ হয়েছে, কিন্তু ওটা আর পাকিস্তান থাকবে না, পূর্ব পাকিস্তান থাকবে না, ওটা পুরোপুরি বাংলাদেশের সঙ্গে মিশে যাবে। বাংলাদেশ आपके इंतजार में है, इंशाल्लाह मशरिकी पाकिस्तान नहीं रहेगा, एक पाकिस्तान होगा। এই মঞ্জুর আহমেদ মেঙ্গাল তিনি গত জানুয়ারি মাসে মাস দেড়েক আগে তিনি বাংলাদেশ সফর করে গেছেন। বাংলাদেশের সিলেট সহ বিভিন্ন অঞ্চলে তিনি বয়ান দিয়েছেন। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিষয়টি হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তরঙ্গ সম্পর্ক, কোনো সমস্যা নেই। এই গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, আপত্তি নেই। কিন্তু পাশাপাশি আমরা যেমন ভারতের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যে বা তাদের নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে আমরা বিরোধিতা করছি, আমরা ভারতের আগ্রাসন কোনোভাবেই মানতে পারি না, ঠিক একইভাবে পাকিস্তানের ক্ষেত্রেও তো আমাদের একই ধরনের আচরণ হওয়ার কথা। যাই হোক, সে বিষয়ে পরে আসছি। আমি কয়েকটি ঘটনা পরপর তুলে ধরি। গত কয়েকদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দার তিনি কি বললেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। আবার জামাতে ইসলামের একজন নেতা কয়েকদিন আগে তিনি মন্তব্য করলেন, পাকিস্তান ভাঙা হয়েছিল ভারতের ষড়যন্ত্রের কারণে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়নি, পাকিস্তানকে দু টুকরো করা হয়েছিল ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে। আবার যখন গত 5 ফেব্রুয়ারি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের বাড়ি, ঐতিহাসিক স্থাপনাটি বুলডোজারের সঙ্গে গুড়িয়ে দেওয়া হলো,
তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি করা হয়েছিল, নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে সেখানে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছিল। খুবই স্বাভাবিক, বিশ্বাসঘাতক তো হওয়ারই কথা। যদি জামাত ইসলামের একজন নেতা বাংলাদেশে বসে বলেন যে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙা হয়েছিল, সেই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রকারী হিসেবে, অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে বিশ্বাসঘাতক তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলাই যায়। তো ডিফেন্স পাকিস্তান যে এক্স হ্যান্ডেল তাদের পোস্ট দিয়েছিল, নিশ্চয়ই তারা মিথ্যে কিছু বলেনি, তাই না? এই হিসেবে এলে এবং মোহাম্মদ আলী জিন্নাহকে বাংলাদেশের জাতির জনক হিসেবে ঘোষণার দাবি করা হয় 5 আগস্টের পরে এই বাংলাদেশে বসে জাতীয় প্রেস ক্লাবে। সেটি নিয়েও কারো মুখে কোনো টু শব্দটি নেই। এই যে ডিফেন্স পাকিস্তান, এটা আমিও আগেও বলেছি, ডিফেন্স পাকিস্তান মানে পাকিস্তানের সামরিক বাহিনী কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট এটি নয়, কিন্তু তিনি একজন সাংবাদিক এবং প্রতিরক্ষা বিশ্লেষক। তিনি প্রতিরক্ষা, ভূরাজনীতি এবং বৈশ্বিক নানান সংকট এবং বিশেষ করে আফগানিস্তান বিষয়ে তিনি তার মতামত ব্যক্ত করেন, বিশ্লেষণ করেন। এই ধরনের ব্যক্তিরা বা মঞ্জুর আহমেদ মেঙ্গাল তার মতো ব্যক্তিরা যখন এই ধরনের কথা প্রকাশ্যে বলছেন, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে যাবে, আরও অনেক কিছু, সেইখানে আমাদের এখান থেকে তেমন কোনো প্রতিবাদ ওঠে না। আমি আগেই বলেছি, আমরা সবাই কেউ পাকিস্তানি হয়ে গেছি, কেউ ভারতীয় হয়ে গেছি, কেউ রোহিঙ্গা হয়ে গেছি, আমরা কেউ আর বাংলাদেশি নেই। যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উচ্চারণ করেন বাংলাদেশকে ইঙ্গিত করে যে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন সবাইকে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, তখন আমরা আমাদের খুব সাংঘাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করি। প্রতিক্রিয়া ব্যক্ত করারই কথা। যখন কর্ণাটকের একজন এমপি সংসদ সদস্য তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভারতের সেনাদের পাঠানো উচিত বাংলাদেশে, তখন আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত, আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি, করারই কথা। কিন্তু যারা একপাক্ষিকভাবে শুধু ভারতের এই বক্তব্যগুলোর বিরোধিতা করছেন কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে চুপ রয়ে আছেন, তখন সেখানে তো আমাদের নানান ধরনের সন্দেহ হতেই পারে যে সেই গোষ্ঠীটি কারা, কি চায়। বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল শুক্রবার, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র সমন্বয়কদের একাংশের নেতৃত্বে যে পার্টিটি আত্মপ্রকাশ করলো, সেখানে তারা তাদের ঘোষণাপত্রে বলেছে যে আমরা পাকিস্তানপন্থী কিংবা ভারতপন্থী কোনো রাজনীতিতে বিশ্বাসী নই। শুরু হয়েছে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ম্যানেজ করে ফেলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলা বাহুল্য, এমনি এমনি কেউ মজা করার জন্য হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন না খবরটা, রীতিমতো উদ্দেশ্য নিয়ে খুব ভেবে চিন্তে ছড়ানো হচ্ছে খবরটা। প্রশ্ন উঠছে যে খবরটা ছড়ানো হচ্ছে সেটা কি আদৌ সত্যি, মানে বিশ্বাসযোগ্য পর্যায়ের সত্যি কি, নাকি তিলকে তাল করে দেখানো হচ্ছে? তেমন হলে কি উদ্দেশ্যে এটা করা হচ্ছে, কি সেই উদ্দেশ্য সেটা নিয়ে পরে বলছি। তার আগে বলি পুরো খবরটা কি। গত 15ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা খবর নিজেই ফাঁস করলেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখলেন, গত শুক্রবার had great meeting with Mr. Elon Musk. We agreed to work together, hoping to launch Starlink in Bangladesh soon, together with him. মানেটা হচ্ছে আর কিছু না, আমাদের একটা দুর্দান্ত একটা মিটিং হয়েছে মিস্টার এলন মাস্কের সাথে, এবং সেখানে সেই মিটিংয়ে দুজনে তারা একমত হয়েছেন একটা বিষয়ে, যে স্টারলিংক এটা ইলন মাস্কের একটা কোম্পানি, সেই কোম্পানিটাকে বাংলাদেশে তারা দুজনে মিলে বাংলাদেশে এটাকে চালু করে দেবেন। তিনি নন, তবে তার দপ্তর থেকে আরেকটি পোস্টে দেশবাসীকে পরিচয় করিয়ে দেওয়া হলো
যে স্টারলিংক কিংবা ইলন মাস্ক কি বাংলাদেশ, সেখানে লেখা হলো তারই দপ্তর থেকে যে বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর Mohammad Yunus had an extensive video discussion with Elon Musk, the owner of SpaceX, Tesla and X, formerly Twitter, to explore future collaboration and to make further progress to introduce Starlink satellite internet service in Bangladesh. অর্থাৎ এখানে সেই একই জিনিসটা একটু বলা হলো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এক্সটেন্সিভ ভিডিও ডিসকাশন করেছেন, ভিডিও মারফত আলোচনা করেছেন ইলন মাস্কের সঙ্গে। ইলন মাস্ক হচ্ছে স্পেস এক্স এর মালিক এবং এছাড়া টেসলা এবং এক্স যেটা আগে ছিল টুইটার, তারও মালিক হচ্ছেন ইলন মাস্ক। এবং তাদের আলোচনাটা কি হয়েছে? আলোচনাটা হয়েছে যে স্টারলিংক বলে যে স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস, যেটার মালিকানা হচ্ছে আমাদের ইলন মাস্কের, সেইটাকে তিনি বাংলাদেশে সেইটাকে চালু করবেন। কে ফোন করেছিলেন কাকে, বা কথা কে কার সঙ্গে বলতে চেয়েছিলেন, সেটা কিন্তু এই দুটোর কোনোটাতেই পরিষ্কার নয়। তবে অনুমান করা যায় যে ট্রাম্প সাহেবের সঙ্গে সম্পর্ক ভালো করা বা অন্তত স্বাভাবিক করার জন্যে একটি আমেরিকান লবিং ফার্ম, এই লবিং ফার্মগুলোর কাজ হচ্ছে কি, যে তারা টাকার বিনিময়ে তারা কেউ যদি তাদের কোনো ব্যাপারে দায়িত্ব দেয় লবি করার জন্যে, সেই দায়িত্বটা তারা পালন করে টাকার বিনিময়ে। এই লবিং ফার্মকে একটি লবিং ফার্ম এনগেজ করেছেন, লাগিয়েছেন কাজে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, এবং মোটা টাকা দিয়ে তাদেরকে নিয়োগ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কেন? এবং এই তিনি করেছেন এই কারণটা হচ্ছে মূলত ট্রাম্প সাহেবের কাছে পৌঁছানোর জন্যে, অর্থাৎ এবং সেই ব্যাপারে তারাই ঠিক করে দিয়েছে ইলন মাস্কের সঙ্গে এই ভিডিও মিটিংটা, ভিডিও ডিসকাশন। এই প্রসঙ্গে আগেই যেমন বললাম যে কাজ গুছিয়ে নেওয়ার জন্য এরকম লবিং ফার্মের সাহায্য নেওয়াটা আজকের দুনিয়ায় একটা খুব পরিচিত একটা পদ্ধতি, একটা বিশেষ করে পশ্চিমী দুনিয়া তো বটেই। ইউনুস সাহেবের নোবেল প্রাপ্তির পেছনেও বিখ্যাত এক লবিং ফার্ম কিন্তু ছিল, এটা কোনো গোপন কথা নয়। এমনকি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনিও একটি লবিং ফার্মকে নিয়োগ করেছেন তার মায়ের উপরে যাতে সুবিচার হয় ট্রাম্প সাহেবের পক্ষ থেকে, সেটা দেখার জন্য। সুতরাং বোঝা যাচ্ছে ইউনুসের নিযুক্ত ফার্মের ব্যবস্থাপনায় এই কথাবার্তাটাও হয়েছিল ইউনুসের সঙ্গে আমাদের মাস্ক সাহেবের। যারা বলছেন মাস্কের সঙ্গে ইউনুসের কথা হয়নি, ইউনুস গুল দিচ্ছেন, তারা কিন্তু ভুল বলছেন। কথা হয়েছিল এবং সেই কথা যখন চলছিল তখন সেখানে উপস্থিত ছিলেন দুপক্ষেরই আরো কয়েকজন। মাস্কের সঙ্গে ছিলেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার, এবং আর কে ছিলেন, আর ছিলেন গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার মানে আমাদের মাস্ক সাহেবের, তিনি হচ্ছে রিচার্ড গ্রিফিথস, তিনি ছিলেন। আর ইউনুসের সঙ্গে ছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান, আর ছিলেন লামিয়া মোরশেদ, ইনি প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ এসডিজি। আলোচনার সমাপ্তিতে ইউনুস মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণও জানান। ইউনুসের এক্স হ্যান্ডেল পোস্টের উত্তরে মাস্ক লিখলেন আই লুক ফরওয়ার্ড টু ইট। ইউনুসের অত সব কথার পরিপ্রেক্ষিতে মাস্কের ছোট্ট উত্তর আই লুক ফরওয়ার্ড টু ইট। কথা বলতে ওই একদিনই কথা হয়েছিল, কিন্তু তারপর থেকে
ইউনূস সাহেব এতবার এত কথা বলতে শুরু করেছেন স্টারলিংক নিয়ে, যেন মনে হচ্ছে চূড়ান্ত কথাবার্তা সব হয়ে গেছে, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মৌ স্বাক্ষর সেটাও হয়ে গেছে। এমনকি ইউনূস সাহেব এটাও জানিয়ে দিয়েছেন 90 দিনের মধ্যে স্টারলিংক চালু হয়ে যাবে বাংলাদেশে। আর সেটা চালু হয়ে গেলে কি হবে? বাংলাদেশের বিরাট প্রাপ্তি ও উন্নতি হবে, ডিজিটাল ইকোনমি এসে যাবে। এটা বলেছেন, আমার কথা নয়, ইউনূস সাহেবের কথা। ইউনূস জানিয়েছেন স্টারলিংক হবে তার নিজের সংস্থা গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের এক্সটেনশন, মানে তার সাথে নিজের ব্যবসা প্রতিষ্ঠানকে জড়িয়ে দিয়েছেন এবং এই দুই সংস্থা একযোগে কাজ করবে বাংলাদেশে। অর্থাৎ ইউনূস যে মূলত ব্যবসাদার সেটা এখানেও স্পষ্ট। আগে তিনি ছিলেন হিলারি ক্লিনটনের ব্যবসার অংশীদার, এখন হবেন ইলন মাস্কের। এটা তার কথা, যেটা তিনি বলছেন। হবে কি হবে না সেটা তো অনেক পরের ব্যাপার। এখন স্টারলিংক জিনিসটা কি সেটা নিয়ে দু কথা বলি। ধরে নেওয়া যাক ইউনূসের প্ল্যান সাকসেসফুল হলো, স্টারলিংক এলো বাংলাদেশে, তাতে কতটা ভালো হবে বাংলাদেশে? স্টারলিংক হলো একটা স্পেস এক্স দ্বারা পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সুবিধা প্রদানকারী সংস্থা। এটি শুধু আমেরিকা আছে তা না, 100টির বেশি দেশে আছে এবং সেসব অঞ্চলে কভারেজ, ওদের ইন্টারনেট কভারেজ দেয় স্টারলিংক। কিন্তু পৃথিবীর যে বড় দুটো দেশ চীন এবং ভারত, তারা কিন্তু এই দুই দেশে স্টারলিংকের কোনো সাহায্য না নিয়েই তারা আজকে ডিজিটাল ইকোনমিতে এবং সমস্ত রকমের ইকোনমিতে তারা যেভাবে দৌড়ে গেছে, উপরে উঠেছে, সেটা পৃথিবীর আর কোনো দেশ পারেনি। সুতরাং স্টারলিংক ছাড়াই ডিজিটাল ইকোনমিতে এই দুই দেশ যেখানে পৌঁছেছে, সেটা ওই দুই দেশের প্রচলিত ইন্টারনেট ব্যবস্থার সাহায্যে। বাংলাদেশে আর যাই হোক, ইন্টারনেট নিয়ে যে বিরাট একটা অসুবিধা চলছে তা তো নয়, তারা তো চালিয়ে যাচ্ছে। এই যে আমার চ্যানেল, এই চ্যানেলের একটা বড় সংখ্যক মানুষ হচ্ছেন যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার, তারা হচ্ছে বাংলাদেশের মানুষ। তারা যে বিরাট ইন্টারনেটের অসুবিধায় ভুগছেন এবং দেখতে পাচ্ছেন না আমার চ্যানেল, এমন নয়। তাহলে সাধারণ মানুষের তো এইটুকুই দরকার। নরেন্দ্র মোদীর গত যুক্তরাষ্ট্র সফরে তার সঙ্গে হোটেলে দেখা করতে, সম্ভবত এই কারণেই গতকালকে নাহিদ বলছিল যে বড় বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছোট ছোট দলগুলোকে এগিয়ে যেতে দেওয়া, না হলে তারা আস্তে আস্তে স্বৈরাচার হয়ে উঠবে। গতকালকে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান, সেখানে মোটামুটি প্রত্যেক দলেরই যারা রাজনৈতিক প্রধান আছেন মোটামুটি তারা সেখানে উপস্থিত হয়েছিলেন। আমরা দেখেছি বিএনপি স্বাগত জানিয়েছে এবং রুহুল কবির রিজভী সাহেব দলটির এত বড় একটা অবস্থান থেকে ছাত্রদের সেই অনুষ্ঠানে গিয়েছেন, দেখেছেন। জামাতের যিনি গেছেন খুবই হাসি খুশি চেহারা, মনে হচ্ছে নিজের ছেলে বা ভাই থাকে না যে সফলতা পাইলে, পরীক্ষায় পাশ করলে যে খুশিটা ওইটা ছিল। কিন্তু রিজভী সাহেবের চেহারা গত 6 মাসের মধ্যে, 6 মাস আগে সবসময় তিনি রিজার্ভ মোডে থাকতেন, আর গতকালকে প্রথমবারের মতন আমি 6 মাসের মধ্যে দেখলাম যে তিনি আবারও রিজার্ভ মোডে আছেন। ওনার চেহারা খুব শক্ত। তো আজকে সেই রিজার্ভ মোডটা কেন প্রকাশিত হয়েছে? বেসিক্যালি তিনি অবজারভেশন করেছেন যে এই দলটা কি করে, এদের রাজনৈতিক মতাদর্শের গোড়াটা কোথায়, ভিত্তিটা কোথায়, পলিটিক্যাল ফিলোসফিটা কি। যেখানে আমরা দেখলাম আবু সাইদের পরিবারে দাওয়াত পান, অনেকে বলতেছেন এটাতে কি হয়েছে। আরে ভাই, এত তাড়াতাড়ি, এটা অপমানজনক। আমি 100% মনে করি। আপনার কাছে ভালো অন্য লাগতে পারে, ওই যে আপনি হয়তো দলের সাপোর্টার, সেই জন্য আপনি এখন এরা যা করবে সব মেনে নেবেন। আবু সাইদ রিনিয়া যে ইতিহাস শুরু, আবু সাইদ রিনিয়া প্রতিদিন যারা মুখে ফেনা তোলে, আবু সাইদের পরিবারের একটা চেয়ার অথবা একটা জায়গা ওই মঞ্চে দরকার ছিল, ছবিতে না। বঙ্গবন্ধুর ছবি জুলিয়া আওয়ামী লীগের তারা খালি মনে করতো যে
বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ আসলে ছিল। জিয়ার ছবি জুলে সবাই মনে করে যে জিয়াউর রহমানের চেতনা আদর্শ, আসলে কি তাই? ভিতরে ভিতরে সবগুলো হারামি, যার কারণে দলগুলোর 12টা বাজে গেছে। তো কালকে এই ঘটনাই ঘটছে। আচ্ছা, যাই হোক, এখন এই নানান বিষয়কে অবজারভেশন করে আজকে রিজভী সাহেব বলছেন জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপি এইটার আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও এই রাষ্ট্র সম্পর্কে কোনো পলিটিক্যাল ফিলোসফি বা রাজনৈতিক দর্শন তিনি খুঁজে পাননি। আজকে একটা প্রোগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক একটা আলোচনা অনুষ্ঠানে তিনি বলছেন যে আজ দু একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতা থেকেই তো বিএনপির জন্ম হয়েছে, কিংস পার্টি। আচ্ছা, কারণ বাংলাদেশের প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি, এটা অনেকে বলে থাকেন। ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছেন, এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু এইটা যে ঠিক নয়। জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু, জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন। আজ অনেকে দল করছেন, আমি গতকাল যারা নতুন দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, তারা অনেক ভালো ভালো কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে, কিন্তু কোন রকম পলিটিক্যাল ফিলোসফি আমি তাদের মধ্যে পাইনি। এখানে বিষয়টা কি, বাঙালি ধরেন কোথায় রাজধানী কোথায় খেতায় মতনই, এগুলো মাঝে মাঝে আমরা এক করে ফেলি। যে আওয়ামী লীগের শাসনামলে একটা জিনিস হয়েছিল যে রাস্তার একটা কাজের বুয়া, বস্তির একটা নেশাখোর মালখোর, সেও যদি এসে শেখ হাসিনা নিয়ে 4টা কথা বলতো, বহুত জ্ঞানী শিক্ষিত মানুষ তার ফ্যান ফলোয়ার হয়ে যেত। আমরা খুব দ্রুত মাথায় তুলি, ঠিক আছে, আগে পিছে ভাবি না। তো রিজভী সাহেবের বক্তব্য যে গতকালকে এখানে যাই হয়েছে রাষ্ট্র সম্পর্কে তারা কোনো ফিলোসফি দিতে পারে নাই, আর জিয়াউর রহমানের সাথে এদের তুলনা এটা কোনোভাবেই এলাও করার মতন বিষয় না। কারণ জিয়াউর রহমান একটা আলাদা জিনিস। ছাত্ররা মনে করছে যে জিয়াউর রহমান আর এখানে আলাদা কিছু নাই, আমরাই এখন অনেক কিছু, ভবিষ্যতে আমরা দেশকে গড়ব। আপনি এদের মুজিবটা কিন্তু এরকমই একবার বলেই ফেলছিল যে জিয়াবাদ মুজিববাদ এদেশ থেকে বিতাড়িত করতে হবে। এখন টেনশন তো কিছুটা আছে, মূল টেনশনটা হচ্ছে সরকারে বসে আছে এদের দুজন বন্ধু, সরকারের প্রধান, এদের উপদেষ্টা, রাজনৈতিক দলটার কোথাও না কোথাও। তো বিএনপি স্বাভাবিকভাবে টেনশন হবেই। আমি বললাম না, আমার আজকের ভিডিওগুলো দেখলেই বুঝবেন আগামী দিনে মোটামুটি কি ঘটবে। এদের রাজনৈতিক ফিলোসফি আসলে কিন্তু নাই, আমার কাছে এদের রাজনৈতিক ফিলোসফি খুঁজে পাই না। এতদিন ধরে বিএনপির যে অভিযোগ ছিল ছাত্রদের এই দল যেটা এনসিপি একটা কিংস পার্টি, আজকে আমাদের যে ভিডিও বার্তা মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে কি কিংস পার্টি। কজ যেই বক্তব্য সামনে এসেছে, ইভেন হাতে নাতে প্রমাণ এসেছে, ছাত্রদের এই দলটির আত্মপ্রকাশের দিন আমরা যে মানুষের জমায়েত দেখেছি 50,000 হতে পারে, 3 লাখ 2 লাখ 1 লাখ এগুলো হয় নাই, কাছাকাছি লেভেলের। আচ্ছা, এই মানুষগুলো কিভাবে আসছে? আওয়ামী লীগের সময় একটা জিনিস ছিল, শেখ হাসিনা যদি কোথাও প্রোগ্রাম থাকতো তাহলে সেখানে কি করা হতো, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নাকি গাড়িতে কইরা আপনার মানুষ নেওয়া হয়তো, ট্রেনগুলোকে শুধুমাত্র কর্মীদেরকে সাপ্লাইয়ের জন্য সরকারি ট্রেন ব্যবহার করা হতো। তো এরকম বিভিন্ন অপকর্মের জন্যই তো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর খেপছে, আওয়ামী লীগের পতন হয়েছে, তাই না? এখন আপনারা যারা দিন বদলের নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ দিচ্ছেন, আপনাদের টিমের মধ্যেই যদি এই সরকারি বাস টাস দিয়া পুরাইয়া মানুষ আনার মতন অভিযোগ থাকে, এইটা আসলে মানুষ কিভাবে দেখবে? দর্শক, কথা বলছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন দেওয়ার মানে বরাদ্দ দেওয়ার যেই ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশ তোলপাড়। আপনার টিআইবির এক প্রতিবেদনে বলা হচ্ছে যে যিনি আছেন তার বক্তব্য, শিক্ষার্থী জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ সূচিত হয়েছে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দল আসছে, আর তরুণ নেতৃত্বের হাতে গঠিত রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও স্বাভাবিকভাবে অপরিসীম। কিন্তু তার নেতিবাচক যে প্রভাবগুলো আছে, বাস রিকুইজিশনের যে অবৈধ হস্তক্ষেপ, এইটা আসলে নেতিবাচক প্রভাব ইতিমধ্যে ফেলে দিয়েছে। আমরা এটা নিয়ে সরকারের যিনি উপদেষ্টা আছেন, উপদেষ্টা না এই মুহূর্তে কি পদে আছেন জানি না, আগে প্রেস সচিব ছিলেন শফিকুল, তো তিনি আপনার একটা বক্তব্য দিয়েছেন। তো ওনার বক্তব্যটা একটা ওই যে আওয়ামী লীগের সময় হাসান মাহমুদ দিত না, ওবায়দুল কাদের দিত না, ঠিক এই টাইপের, বা সাংবাদিকদের মধ্যে 2-1 জন ছিল যারা সরকারের প্রেস হিসাবে কাজ করতেন, তাদের বক্তব্য শফিকুল ভাইয়ের বক্তব্যে আমার কাছে আলাদা কোথাও কোনো
পার্থক্য মনে হয় নাই। আমরা যদি দেখি যে বাংলাদেশের জনগণ বলছে বা বিএনপিও বলছে যে এটা তো ভাই কোনোভাবেই মাইনা নেওয়া যাইতে পারে না, সরকার কিভাবে কাজ করলো। তবে আমাদের প্রেস সচিব যিনি আছেন তিনার বক্তব্য, এটা সরকার দেয় নাই, কে দিছে? পিরোজপুরের ডিসি সাহেবই দিছে। কেমনে দিল? ডিসি সাহেবকে এমনি এমনি দিয়ে দিছে না, চাপে পড়া দিছে। কারা চাপ দিল? এটার সাথে সরকারের কোনো ভূমিকা ছিল না। তার বক্তব্য হচ্ছে যে ঢাকায় আসার জন্য পিরোজপুরের জেলা প্রশাসকের রিকুইজিশনে 5টি বাস দেওয়ার বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। শফিক ভাইয়ের বক্তব্য হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। তাহলে যে জাতীয় নাগরিক পার্টি এবং বৈষম্যবিরোধী থেকে এই দলটা আসলো, এদের নেতারা কি তাহলে এগুলা করতেছে? শুরু হয়ে গেছে খেলা ক্ষমতায় যাওয়ার আগে। আপনি কোন আইনে, কোন বেসিসে আপনি এটা চাইবেন ডিসি সাহেবের কাছে? এখন বাংলাদেশে এই মুহূর্তে একটা সমন্বয়ক শুনলে মানুষের মধ্যে ভয় কাজ করে, মনে হয় যে কেমন জানি অনেকে একটা মানে আতঙ্ক ফিল করেন। এটা তো হওয়ার কথা ছিল না। ডিসি সাহেব নিশ্চয়ই ফিল করছে। ওনার বক্তব্য হচ্ছে যে আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি থেকে যখন চিঠি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের জন্য দুটি পরিবারকে আনতে সহযোগিতা চাওয়া হয়েছে। সেই রিকোয়েস্ট এবং এক ধরনের প্রেসারের পরিপ্রেক্ষিতে 5টি বাস রিকুইজিশন করতে সহায়তা করেন ডিসি। তো ডিসি বাস রিকুইজিশনে দিলেও কোনো জ্বালানি তেল বা অন্য খরচ দেয়নি বলে সরকার জানিয়েছে। সরকারের সংশ্লিষ্টতা নাই, এই ধরনের ঘটনা আর কোথাও ঘটছে কিনা তা তারা খতিয়ে দেখছে। যা হওয়ার কিন্তু হয়ে গেছে। এই ছাত্রদের দলটার প্রতি মানুষের যে আস্থার জায়গাটা যত দিন যাচ্ছে মনে হচ্ছে ক্ষমতায় না যাইতে এরা যতটুকু পদ পদবি বা বিভিন্ন জিনিস ব্যবহার করা শুরু করছে, এরা ক্ষমতায় গেলে আর ভালো কি হবে? ব্যতিক্রম হইতে পারে, কিন্তু ওই যে দিনের শুরুতে অনেক জিনিস আমরা দেখছি। আর যদি ডিসি সাহেব দিয়ে থাকেন, ওনাকে বরখাস্ত করা উচিত। কার কোলে বসে ছিল 71-এ, এসব বাজে ইঙ্গিত করতো তো ভাই, বাজে ইঙ্গিত করতো ওদের নেতারা, বড় বড় নেতারা। আপনাদের নেতাদের মা বোন নিয়ে বাজে বাজে কথা বলতো ওপেনলি। উপরওয়ালা সেটার বিচারও দেখাইছে আমাদেরকে, সব বিচার দেখাইছে। কিন্তু এখন একটু সবুর ধরতে হবে। হ্যাঁ, একটু সবুর ধরতে হবে। দেশের আইন শৃঙ্খলা ভালো করতে হবে। আর আইন শৃঙ্খলা ভালো করার জন্য বিএনপিকে সবচেয়ে আগায় আসতে হবে। কেন এই কথাটা বললাম? বিএনপি অনেকে মাইন্ড করবে, মাইন্ড করার কিছু নাই। কথাটা আমার না ভাই, কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে বলছেন, নিজের মুখে বলছেন। আমি শুনাই দেবো উনি আপনাদেরকে। হ্যাঁ, যে আইন শৃঙ্খলা অবনতি করতেছে তারাই, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখতেছে ক্ষমতায় যাওয়ার, তারা কারো কোনো কথা শুনতেছে না। তারা পুলিশের উপরে প্রভাব বিস্তার করতেছে। আর পুলিশও দেখতেছে আর এরাই তো আছে 6-7 মাস খামাকে এদের সাপোর্ট নিয়ে এদের শত্রু হবো নাকি, এরা তো ভাই ক্ষমতায় আইসা ওই আগের মতোই চালাবে। আপনি জানেন কুষ্টিয়ায় একটা নেতা না ভাই, নেতার ভাই হুমকি দিয়া বলতেছে আমার হুকুম ছাড়া কোন আওয়ামী লীগের এবং বিএনপির কোন নেতাকে যদি গ্রেফতার করা হয় থানা ঘেরাও করব, থানা ঘেরাও করব। চিন্তা করতে পারেন কত বড় কথা, কত বড় কথা কইছে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতেছি, জনাব উনাকে গ্রেফতার করেন। উনি অনেক বড় হুমকি দিছে, অনেক বড় হুমকি দিছে। উনার হুকুম ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না। বাপ রে বাপ, কত বড় নেতা। নেতার ভাই যদি এই অবস্থা হয়, মূল নেতা কি কথা বলতে পারে? এদেরকে শুধু বহিষ্কার করলেই হবে? বহিষ্কার করতে করতে এমন একটা দল হয়ে গেছে, ওরা নিজের একটা দল বাইর করতে পারবে তো। হ্যাঁ, বিরাট দল হয়ে গেছে তো, বহু বহিষ্কার হয়েছে, 200-300 বহিষ্কার হয়েছে। লাভটা কি? কোনো তো লাভ নাই। তাকে আইনের আওতায় আনতে হবে, না হলে কি হবে জানেন? এরকম হুমকি সবাই দিবে। আর এরকম হুমকি দিতে দিতে পুলিশের ইমেজ এমনি তো ভাই খারাপ, আরো খারাপ হয়ে যাবে। আর এইভাবে যদি সবাই বলতে থাকে ভাই, পুলিশের ইমেজটা কি দাঁড়ায়? আপনি চিন্তা করছেন পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে ভাই? র্যাব, আর্মি এগুলো পরের ব্যাপার, পুলিশ হলো আগে। পুলিশ ছাড়া একটা দেশ চলতে পারে না ভাই। পুলিশকে সবাই সহযোগিতা করেন। পুলিশকে যদি কেউ হুমকি দিবেন তাকে আইনের আওতায় আনেন। আবার পুলিশও যদি কোনো অন্যায় কাজ করে সেটারও বিচার দেন, কেউ যেন ছাড় না পায়। আইনের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আইন ছাড়া একটা দেশ সুন্দর হইতে পারে না। আর এই আইনের যে বর্তমান অবস্থা,
এই অবস্থা ভাই আপনি যদি জাতীয় নির্বাচনও দেন না কেন ভাই, মারামারি কেউ থামাইতে পারবেন না, কেউ থামাইতে পারবেন না। তারেক জিয়া কতবার বলছে, সাবধান করছে, কেউ থামছে, কেউ থামে না। স্বরাষ্ট্রমন্ত্রী রাত 3টার সময় ডাইকা নিয়ে সাবধান করছে। দর্শক, সেনাপ্রধান কি আসলেই চাচ্ছেন বাংলাদেশের মতো এরকম একটি অবস্থা তৈরি করতে, মানে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করাতে? এবং তাদের বক্তব্যগুলোর মধ্যে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।